ইসরায়েলের অবরোধ ভেঙে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা ত্রাণ নিয়ে গাজার জলসীমায় ঢুকে পড়েছেন। তাদের এই দুঃসাহসিক উদ্যোগ ইতিহাসে চিরস্মরণীয়। গ্লোবাল সমুদ ফ্লোটিলা, কখনো কখনো গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা নামেও পরিচিত, এটি একটি আন্তর্জাতিক নাগরিকের উদ্যোগ যা এই বছর গঠিত হয়েছে। এর লক্ষ্য ইসরায়েলি অবরোধ ভেঙে গাজাবাসীর জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়া। এটি সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এই বহরে প্রায় ৪৪ দেশের ৫০০ জন মানুষ রয়েছেন, যাদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিক সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীরা। ফিলিস্তিনের গাজার জলসীমায় গ্লোবাল সমুদ ফ্লোটিলার একটি জাহাজ এরই মধ্যে প্রবেশ করেছে। এছাড়া আরও অন্তত ২৩টি ত্রাণবাহী নৌযান গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে, এমনটাই জানিয়েছে আল জাজিরা। গ্লোবাল সমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী মিকেনো নামের একটি জাহাজ ইতিমধ্যে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে, তবে সেটি ইসরায়েলি বাহিনী দ্বারা আটক হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। গাজার উদ্দেশ্যে এগিয়ে চলা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলায় যোগ দিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে নিজেই তিনি জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর ইতালি থেকে ফ্লোটিলার বৃহত্তম জাহাজ কনসায়েন্সের অভিযাত্রী হলেন ডক্টর শহীদুল আলম। ইসরায়েলি কমান্ডোরা নৌযানগুলো ঘেরাও ও স্বেচ্ছাসেবীদের ধরপাকড় চালিয়ে যাচ্ছে। বর্তমানে কার্যকর জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ২৪টিতে, যাদের কয়েকটি গাজার আঞ্চলিক জলসীমার কাছাকাছি অবস্থান করছে। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। নৌবহরে থাকা ১৩টি নৌযান সাগরে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে বহরে থাকা ৩৭ দেশের ২ শতাধিক অধিকার কর্মীকে। গ্লোবাল সমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হালনাগাদ এই তথ্য জানিয়েছেন। ওই পোস্টে সাইফ লিখেছেন, ওই ১৩টি নৌযানে ৩৭ দেশের ২০১ জনের বেশি ছিলেন। তাদের মধ্যে রয়েছে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন। গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে থাকা অবস্থায় গতকাল বুধবার রাতে ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী। তাদের অন্তত ৮টি নৌকা থামিয়ে দেওয়া হয়, তবে রয়টার্সের এক খবরে ১৩টি নৌযান থামিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। গ্লোবাল সমুদ ফ্লোটিলার প্রথম বহর গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনেশিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। বর্তমানে বহরটিতে ৪০টির বেশি বেসামরিক নৌযান রয়েছে। এই নৌবহরে ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েল, যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। কিন্তু কেন দখলদার ইসরায়েল একটি মানবিক ও বেসামরিক উদ্যোগকে এত ভয় পাচ্ছে, এর উত্তর লুকিয়ে আছে তাদের প্রকৃতি ও নীতিতে। বহু বছর ধরে ইসরায়েল সামরিক, কূটনৈতিক ও গণমাধ্যমের মতো নানা হাতিয়ার ব্যবহার করে নিজেদের বৈধ হিসাবে বিশ্বে তুলে ধরার চেষ্টা করেছে, অথচ সমুদ নৌবহরের মতো উদ্যোগগুলো সেই মুখোশ ছিঁড়ে দিচ্ছে। ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নাগরিকদের উপস্থিতি প্রমাণ করছে বিশ্ব বিবেক ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে জেগে উঠেছে। এই নৌবহর শুধু ত্রাণ সহায়তাই বহন করছে না, বরং বহন করছে সংহতির বার্তা, প্রতিবাদ ও বেসামরিক প্রতিরোধের প্রতীক, যা ইসরায়েলের জন্য আতঙ্ক।
গেল জুনে ইরান ইসরায়েল যুদ্ধে কাতারকে টেনে আনা হয়েছিল। এ সময় কাতারের আল উদ ঈদ মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। যদিও বন্ধু ইরান স্পষ্ট করেছিল এটি কাতারকে লক্ষ্য করে নয়, তবে এবার সব সীমা লঙ্ঘন করে ফেলেছে মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত বেনিয়ামিন নেতানিয়াহু। শত্রু যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদের উপর হামলা চালাবে ইসরায়েল, এমন নীতিতে হামলা চালায় কাতারে ইসরায়েল। যদি কোনো দেশ ভেবেই রাখতে পারত যে ইসরায়েল তার উপর কখনো হামলা চালাবে না, তাহলে সেটি ছিল কাতার। কিন্তু সেই ভাবনা মিথ্যা প্রমাণ করল নেতানিয়াহু। গেল ৯ সেপ্টেম্বর ইসরায়েলি সরকার কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে হামলা চালায়, যা ব্যাপকভাবে আন্তর্জাতিক নিন্দা কুড়িয়েছে। গত মাসে গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান দোহায় এসে কাতারি সরকারের আতিথ্য গ্রহণ করেছিলেন। সবকিছু মিলিয়ে মনে হতে পারে কাতার নিরাপদ, কিন্তু বাস্তবতা ভিন্ন। কাতার কখনোই পুরোপুরি নিরাপদ ছিল না, এবং এটি এই অঞ্চলের ভিন্ন ধারার কোনো দেশও নয়। প্রথমবারের মতো ইসরায়েল কাতারে হামলা চালায়। কাতার ছোট্ট একটি দেশ এবং ইসরায়েলের জন্য কোনো রকমের হুমকি নয়। এর চেয়ে বড় বিষয় হল কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে কাতারি। তা সত্ত্বেও কাতারে হামলা চালানো হয়। ইসরায়েল আন্তর্জাতিক নিয়মকানুন মানে না, তারা আন্তর্জাতিক আইন উপেক্ষা করে এবং নিজের জন্য ঈশ্বর প্রদত্ত অধিকার দাবি করে অঞ্চল বিস্তার করতে চায়। যারা তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তারা তাদের শত্রু। ইসরায়েলের ওই হামলায় বন্ধু কাতারের পাশে দাঁড়িয়েছিল ইরান। ইসরায়েলের বিরুদ্ধে কাতারকে একা ছাড়েনি ইরান, সাহায্যে দ্বিধাও করেনি। শত্রুদের, বিশেষ করে অপরাধী জায়নবাদী শাসনের বিরুদ্ধে কাতারি জনগণ এবং দেশটির সরকারের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি। দোহায় জায়নবাদী শাসনের সন্ত্রাসী হামলার পর কাতারের উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী সাউদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে আলাপকালে ইরানের এই সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ব্যক্ত করেন। কাতারে অবস্থিত আল উদ ঈদ মার্কিন সামরিক ঘাঁটিটি এই অঞ্চলের বৃহত্তম। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি এটি। এই ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির কেন্দ্র এবং ইউএস সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর হিসাবে ব্যবহৃত হয়। ঘাঁটিটিতে বর্তমানে প্রায় 10,000 মার্কিন সেনা অবস্থান করছেন। আল উদিদ সামরিক ঘাঁটি অত্যন্ত সুরক্ষিত। এখানে রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ঘাঁটিতে রয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের সামরিক বিমান, উন্নত যুদ্ধ বিমান, দীর্ঘপাল্লার বোমারু বিমান, ড্রোন, পরিবহন বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানও। এখানে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে। তা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি এই হামলার বিষয়ে জানতেন না যে ইসরায়েল কাতারে হামলা চালাবে। যদি ট্রাম্প সত্যি এই বিষয়ে জানতেন তাহলে এটি যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা অংশীদারিত্বকে সরাসরি আঘাত করবে বলে বিশ্লেষকরা মনে করেন। বিশ্লেষকদের মতে ইসরায়েলের সাহস বেড়ে যাওয়ার প্রধান কারণ হল আরব বিশ্বের সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে না তোলা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের সুযোগ নিয়েছে ধুরন্ধর ইসরায়েল। দীর্ঘদিন ধরে আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে কাতার। ইরান ও যুক্তরাষ্ট্র এই দুই শত্রু দেশের সঙ্গেই দোহা বন্ধুত্ব বজায় রেখেছে। অথচ সেই কাতারে হামলা চালিয়ে ইসরায়েল বিশ্বকে বিস্মিত করে দিয়েছে। বিশ্লেষকদের মতে আঞ্চলিক দেশগুলোর উচিত
ইসরায়েলের বিরুদ্ধে একসাথে দাঁড়ানো। কাতারে হামলার ৩ সপ্তাহ পর কাতারের কাছে ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারের রাজধানী দোহায় চালানো হামলায় দেশটির একজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চেয়েছেন নেতানিয়াহু। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পর হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন কল করেন তারা। ওই ফোন কলে ক্ষমা চান নেতানিয়াহু। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রথম পদক্ষেপ হিসাবে কাতারে হামাসের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় একজন কাতারি সেনা নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জিম্মি নিয়ে আলোচনার সময় হামাসের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন নেতানিয়াহু। নেতানিয়াহু নিশ্চিত করেন যে ভবিষ্যতে এমন ধরনের হামলা আর চালাবে না ইসরায়েল। নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, ফোন কলের সময় হামলা ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী। ওই হামলায় কাতারি নাগরিক বদর আল দোসারি শহীদ হয়েছেন। একই সঙ্গে আগামীতে কাতারের ভূখণ্ডকে আবার লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু। নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার পরই ঘটল এক ঐতিহাসিক ঘটনা। এবার কাতারের একেবারে কোল ঘেঁষে দাঁড়ালো মার্কিন মুলুকের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কাতারে আক্রমণ হলে প্রতিশোধ নেবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প এমনই এক নির্বাহী আদেশ জারি করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী এক আদেশে ঘোষণা দিয়েছেন যে ফের কাতার আক্রমণের শিকার হলে যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। প্রয়োজনে প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপও নেবে ওয়াশিংটন। দোহায় সম্প্রতি ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলার পর এই ঘোষণা দেয়া হলো। গেল ৯ সেপ্টেম্বর ইসরায়েল কাতারের রাজধানী শহরে হামলা চালায়। সেখানে হামাস নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন। হামলায় কয়েকজন ফিলিস্তিনি প্রতিনিধি এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তবে হামাসের শীর্ষ নেতারা বেঁচে যান। ঘটনার পর কাতার ইসরায়েলের পদক্ষেপকে পুরুষোচিত ও বিশ্বাসঘাতকতা বলে ব্যাখ্যা দেয়। আন্তর্জাতিক মহলও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে কাতারের কাছে ক্ষমাও চান। ট্রাম্প ও নেতানিয়াহু যৌথ ফোন কলে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির কাছে এই ক্ষমা চান। ইসরায়েলের হামলার পর কাতারের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা চালায় ওয়াশিংটন। ১৬ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দোহা সফরে গিয়ে কাতারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কাতার নিরাপত্তা অংশীদারিত্ব অটুট এবং উভয় দেশ মিলে একটি নিরাপদ ও স্থিতিশীল অঞ্চল গড়ে তুলতে কাজ করবে। ট্রাম্প তার নির্বাহী ঘোষণায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সামরিক সম্পর্ক রয়েছে। কাতার দীর্ঘদিন ধরে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পক্ষে অবস্থান নিয়েছে এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিরোধ মীমাংসায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে। এ কারণে যুক্তরাষ্ট্র কাতারের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।